দেখেন এই সমন্বয়করা চুরি করতে গিয়ে ধরা পড়তেছে, ব্ল্যাক মার্কেটিং করতে গিয়ে ধরা পড়তেছে, বর্ডারে মাল পাস করতে গিয়ে ধরা পড়তেছে। এবং এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে গ্রামে গ্রামে, কেউ জানে না যে এই ছেলেটা কোনোদিন পলিটিক্স করতো, হ্যাঁ, কার ছেলে কার ভাই কেউ জানেন। হঠাৎ করে গিয়ে ইউনো সাহেবের সামনে গিয়ে বসলো, এই যে আমার কাগজ আছে, আমি সমন্বয়, আপনি আমার কথা শুনতে হবে। এবং ইউনো সাহেবের শরীর কাঁপতে থাকে, ওসিএসপি শরীর কাঁপতে থাকে, ডিসি শরীর কাঁপতে থাকে। দেশটা কিন্তু আপনি দূর থেকে কইতেছেন বলে বুঝতেছেন না। আমি ফজলুর রহমান কিন্তু 60 বছর পলিটিক্স করি। এই দেশটা এই ধরনের একটা ব্যাড কালচার, লো কালচার কোনো দিন এই দেশে ছিল না। ফেসিস্ট ছিল, ডিক্টেটর ছিল, হুন্ডা গুন্ডা ডান্ডার পলিটিক্স ছিল। 10টা হুন্ডা, 20টা গুন্ডা, 40টা ডান্ডা, ইলেকশন ঠান্ডা, নিশিরাইতের ভোট ছিল, গুম হয়ে যাওয়ার পরিবেশ ছিল। কিন্তু এই ধরনের লো কালচার কোনোদিন ছিল না। ছেলেরা রাস্তা দিয়ে হাঁটে, ফার্স্ট ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ে কলেজে, কি আমরা সমন্বয় কই যান, ডিসি সাহেবের সাথে মিটিং করতে চাই। এই যে ডিসি, এসপি, ইউনো, ওসির সাথে মিটিং করতে করতে 3টা জেনারেশন সমন্বয়ক হওয়ার আশায় ধ্বংস হয়ে যাচ্ছে। এখন নিজেরা মারামারি করছে। মারামারিটা কখন হয়? যখন এটার পিছনে অর্থের একটা কেলেঙ্কারি থাকে, তখন মারামারি হবে নিজেদের মধ্যে। অর্থের কেলেঙ্কারি না থাকলে নিজেদের মধ্যে এই ধরনের রক্তাক্ত মারামারি হসপিটালে যাওয়ার মতো হবে না। এবং এক একজনের, আমি আপনাকে বলি যে আমি বসে আছি বাসায়, আমার বাসাটা, আমি ভাড়া বাসায় থাকি। আমি আপনাকে আবারও বললাম, আমি উকিল। কিরকম উকিল? আমি সিনিয়র উকিল, 50 বছর যাবত উকাল। আমার ওয়াইফ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিল 2006 সালে, সেও সিনিয়র উকিল। আমার ছোট ছেলে ব্যারিস্টার, মেয়ে আমার আমেরিকায় থাকে, আপনার ফিলাডেলফিয়ায়। আমেরিকার সবচেয়ে বড় যে 5টা ফার্ম আছে, লিগ্যাল ফার্ম, তার একটার অ্যাটর্নি হলো আমার মেয়ে, তার নাম ইন্দিরা রহমান। আমি একটা গাড়ি চালাইতে পারি না, তারা 4 কোটি টাকা দামের গাড়ি চালায় 5ই আগস্টের পরে। তারা 25টা গাড়ি নিয়ে এক জায়গাতে যায়, তারা এক জায়গাতে গেলে 86টা গেট হয়। এই যে কালচার শুরু হয়েছে, আমি তো এই ছেলেদেরকে বলতে চাই, এরা হবে আমার দেশের সবচেয়ে বড় সুসন্তান। এদেরকে দেখে মানুষ, আমাদের পরবর্তী প্রজন্ম শিখবে, দে আর মাই এল্ডার ব্রাদার্স। কিন্তু জিনিসটা কিন্তু এইদিকে যাচ্ছে। এরা সকালে এক রকমের শার্ট পরে, বিকাল রকমের আর এক রকমের কোট পরে, রাত্রে আর এক রকমের পাঞ্জাবি পরে। এতে তাদের মানসিকতাটা, পড়তে পারে ইয়াংসে, কিন্তু এদের মানসিকতাটা কিন্তু বোঝা যায়। আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, জেনারেল সেক্রেটারি ছিলাম, 7 দিন একটা পাঞ্জাবি অথবা শার্ট গায়ে চলছি, দুর্গন্ধ হয়ে গেছে। যদি জোর করে কেউ ধুয়ে না দিছে, ধোয়ার সময় পাইছে না। আমি কিন্তু ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, কিন্তু তারা প্রতিদিন 4বার শার্ট প্যান্ট বদলানোর, কোট বদলানোর সময় পায়। এত সুন্দর সুন্দর, বুঝি না তো। কাজে এই যে কালচারটা শুরু হয়েছে, এই কালচার থেকে বেরিয়ে আসা দরকার। জি, কিন্তু এই কালচারের কথা বলছেন, আমি এই কথাটাই বলি, যার যে লেভেল, সেই লেভেলেই কথা বলা দরকার। আমি একদম এখানে বৈশা মৌলানা ভাসানীর সমালোচনা করতে থাকলাম সাংঘাতিক ভাবে। আমি শেরে বাংলা ফজলুল হককে একদম যা ইচ্ছা তা বললাম, যে উনি 3 বিয়া করছিলেন, একটা নওয়াব সলিমুল্লাহর বাতিজি, একটা অমুক, আর একটা অমুক, এগুলা করতে শুরু করলাম। এটা কিন্তু ভালো কালচার না। বাপের সমালোচনা করে তাকে রেসপেক্ট করা যায় না। কাজে সমালোচনার একটা লেভেল লাগবে, কিন্তু এই লেভেলটা রক্ষা করা দরকার। না হলে কিন্তু ছেলে পেলেদের একটা দেশ হবে, এবং ইট উইল গো টু দ্য ডগস। যে আইলো রে ভাই কলির কাল, ছাগলের সাথে বাঘের গাল। এইসব ছেলে পেলের কথার উত্তর আমাকে দিতে হবে, আমি ফজলুর রহমানকে। এটা আমি মনে করি। তারা যা ইচ্ছা তা বলতে পারে, এরা স্বপ্ন দেখতেছে এরা, এবং এই স্বপ্নটা তাদের দুঃস্বপ্ন হয়ে যেতে পারে। আমি আপনাকে বললাম, এটা হোক আমার ছেলের স্বপ্ন, দুঃস্বপ্ন হোক, এটা আমি চাই না। কিন্তু এরা যে পথে যাচ্ছে, এটা কিন্তু দুঃস্বপ্নের পথ। সেই দুঃস্বপ্নের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা কি বললো, তারা উত্তর কি দিল? আমি একটা সুষ্ঠু নির্বাচন, একটা নিরপেক্ষ সরকার চাইলে পরেই তারা বলবে তারা 111 দিকে যাচ্ছে। 111 সময় ওর বয়স কত ছিল? 111 হয়েছে 2007 সনে, এটা হলো 2025 সন। কত বছর হইলো? আপনি 18 বছর। এই ছেলের বয়স 23 বছর, তখন তার বয়স কত ছিল? আমি কথাটা খুব বোঝার চেষ্টা করেন আপনি। এইভাবে বাংলাদেশটাকে ধ্বংস করা হচ্ছে।
আপনি আমি এইখানেই প্রশ্ন করতে চাচ্ছিলাম যে যেই অর্থের কেলেঙ্কারির বিষয় আপনি ছেলেপেলেদের মধ্যে দেখতে পাচ্ছেন, যার কারণে সংঘর্ষের ঘটনা, এরকম সংঘর্ষ প্রায় প্রতিদিনই বিএনপির মধ্যে ঘটছে। সাতক্ষীরায় দেখলাম 144 ধারা ভঙ্গ করে দুই পক্ষ বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরকম বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষ, বিএনপি যুবদল ছাত্রদল এরকম, বা যুবদলের দুপক্ষ, এরকম ঘটনা প্রায় প্রতিদিনই পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি। বিএনপির মধ্যে এই হাতাহাতি, মারামারি, সংঘর্ষ, আধিপত্য বিস্তার কেন? আর চাঁদাবাজি, টেন্ডারবাজির অভিযোগ তো বিএনপির বিরুদ্ধে উঠছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, একটা কঠিন প্রশ্ন করছেন, বিব্রতকর। আপনার কি এটা মনে হয় না যে বিএনপি একটা ছেলে 5 বছর জেলে আছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, প্রথমে দেখতে আসতে পারে নাই, তাকে পারমিশন দিয়ে বাপ মারা গেছে, জানা যায় আসছে, ডান্ডা বেরিয়ে পড়িয়া, এটা কি দেখছেন আপনি? শত শত শহীদ হয়েছে বা নিহত হয়েছে বা মৃত্যুবরণ করছে, 1200 লোক গুম হয়েছে, 25,000 লোক একসাথে জেল কাটছে, 50 লক্ষ লোকের নামে মামলা হয়েছে। এই কথাগুলো আপনাদের মনে হয় না? বিএনপি তো একটা বড় দল, এর মধ্যে ভালো মন্দ একটা প্ল্যাটফর্ম, সব ধরনের লোক থাকবে, সেটা তো আমাদের নেতা সঙ্গে সঙ্গে বিচার করতেছে, আমরাও চেষ্টা করতেছি জিনিসটাকে কন্ট্রোল করার জন্য। বিএনপি খুব একটা সুফিবাদী দল এটা তো আমি বলছি না, হইতে পারে বিএনপির মধ্যে সেই ত্রুটিগুলো আছে, কর্মীদের মধ্যে আছে, আমরাও চেষ্টা করতেছি কন্ট্রোল করার জন্য, কিন্তু এতে দেশের কোনো সর্বনাশ হয়ে যাচ্ছে না। দেশের সর্বনাশ হয়ে যাচ্ছে যারা ব্যাংক নিয়ে গেছে, যারা হসপিটাল দখল করছে, যারা বিশ্ববিদ্যালয় দখল করছে, যারা সমস্ত প্রশাসন দখল করে দলীয় ভাবে চালাচ্ছে, ওইখানে দেশের সর্বনাশ হচ্ছে। ওইটা দেখেন না আপনারা? ওই আমার ছেলে একটা 10,000 টাকা চাঁদাবাজি করছে, এটা নিয়ে সারাদিন বলবেন, এটা কেন? এটা নিয়ে বলবো কারণ অ্যাডভোকেট ফজলুর রহমান, এই জন্য আপনাদের কাছে বলবো, হ্যাঁ, যারা ওটা নিয়ে পালিয়েছে, যখন তাদের সাথে কথা বলবো তখন নিশ্চয়ই তাদেরকে সেই বিষয়ে প্রশ্ন করব। আপনার সাথে কথা বলছি এই জন্য আপনার ছেলেদের কথাই জিজ্ঞাসা করছি যে এইটা তো এতদিন ছিল না। আওয়ামী লীগের আমল যখন গেছে তখন তো আমরা বিএনপিকে এই চাঁদাবাজি, টেন্ডারবাজির আশেপাশেও দেখি নাই, বরং বিএনপির আসলে মামলা মোকদ্দমা নিয়ে ঘুরতে হয়েছে। এখন কি হলো যে মানে এখন কি বিএনপি বুঝে গেছে যে এখন আমাদের সময় চলে আসছে, আওয়ামী লীগ শেষ, এখন বিএনপি এই চাঁদাবাজি, টেন্ডারবাজি জায়গাগুলো রিপ্লেসড হয়ে যাবে? এরকম কি কিছু মানসিকতা নেতা কর্মীর মধ্যে আপনারা নেতা হিসেবে টের পাচ্ছেন? না, বিএনপি তা করছে, সবটা এটা ঠিক না। তবে অনেক সময় দেখা যায় 5 বছর একটা ছেলে জেল খাইতে আছে, পেটে ভাত নাই, মা উপবাসে থাকে, সন্তান পালতে পারছে না, হয়তো বা একজনের কাছে গিয়ে বলছে ভাই আমার 10,000 টাকা দে, আমি তো চলতে চাই। রাজনীতির সঙ্গে চাঁদার তো একটা সংযুক্তি আছে, কিন্তু সেই চাঁদাটা জোর করে না নিয়ে যদি বুঝিয়ে নেয়, অমুক ভাবে নেয়, রাজনীতির সঙ্গে কিছু চাওয়া পাওয়ার একটা যোগাযোগ আছে, নিচ স্তরের কর্মীদের আছে, সেটা আমি অস্বীকার করব না, আছে। এতে দেশের কোনো খুব বেশি সর্বনাশ হয় না, কিন্তু আপনি চিন্তা করে দেখবেন, দেশের সর্বনাশ হয় আপনি যখন ব্যাংকের 36,000 কোটি টাকা লুট করে ফেলেন, তখন দেশের সর্বনাশ হয়। আপনি যখন বেগম বাড়ি বানান, তখন দেশের সর্বনাশ হয়। টাকাটা যখন আপনি এই শেয়ার মার্কেট যখন লুট করে ফেলেন, ইন্স্যুরেন্স, তো এইখানে দেশের সর্বনাশ। 10,000 টাকা চাঁদাবাজি করা অপরাধ, অন্যায়। সারা বাংলাদেশ ব্যাপী এখন জামাতের বেশিরভাগ জেলায়, জামাতের যিনি আমির আছেন জেলায়, তার কথায় ডিসি সাহেবরা 80% চলে, এসপি সাহেবরা, আমি বললাম কথাটা, আমি বললাম তাদের কথায় চলে। বিএনপির কথার কোনো মূল্য খুব বেশি হয় না। কখন মূল্য হয়? ওই যে বিএনপির ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট সেক্রেটারি গেল, মনে করে একটা বড় দলের লোক আইছে, তাদেরকে একটু চাটা খাওয়ায়, একটু হাসি দিয়া কথা কয়ে বিদায় করে দিল, তখন একটু মূল্য হয়। কিন্তু রিয়েল কথাটা শুনে যে ছোট ছোট চাকরিগুলা হচ্ছে, আমি জানি যে ছোট ছোট চাকরি অনেক জায়গাতে, ধরেন মনে করেন একটা জেলায় 1000 চাকরি হইতেছে, ছোট ছোট চাকরি, এখানে দেখা যাইব 500 গেছে গা কোটার মধ্যে, এবং সেই কোটাটা একটা দলের চুপে চাপে একটা স্লিপ, সেই স্লিপের উপরে চাকরি হয়েছে। এবং সেটি জামাত, এটা বললে খুব দুর্ভাগ্যজনক, আমাদের উপরে দুর্নামটা আসলে কিন্তু দুর্ভাগ্যজনক জিনিসটা। আর একটা দল সবকিছু দখল, এই যে আইজির ব্যাপারে প্রেসার হবে কেন? আইজি কি এখন যিনি আইজি আছেন, উনি তো রিটায়ারমেন্টে চলে গেছিলেন 20 সনে, উনি তো আমার জেলার লোক, আমার অনেক ছোট, আমি তো সমালোচনা করব না বা আমি তাকে করব না, উনি খুব ভালো মানুষ এবং সঠিক মানুষ, এটা ঠিক,
কিন্তু 5 বছর পরে যে ফেরত আসলো, এটা আপনারা খোঁজ নিয়ে দেখেন কারা ফেরত আনলো, এটা খোঁজ নিয়ে দেখেন। আর তাহলে আসলে কেন অ্যাডভোকেট ফজলুর রহমান এটা একটু বলবেন যে কেন, মানে ছাত্ররা, মানে ছাত্র উপদেষ্টা যদি বলি নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, তারা আসলে মানে জামাতের কথাই বলতে পারতো, না বলে বিএনপির কথা কেন বলছে? যে বিএনপি এই ছোট থেকে বড় আইজি থেকে অ্যাটর্নি জেনারেল নিয়োগের পেছনে বিএনপি, এটি কেন বলছে, বা বিএনপি চাপ দিচ্ছে, এটি কেন বলছে? বিএনপি তাদের যে এই যে সুন্দর একটা স্বপ্নময় সময়, ক্ষমতার যে লোক, ক্ষমতার যে গদি, এই গদিটার ব্যাপারে একটু যেন পার্ট নিতে চাইতেছে ইলেকশনের মাধ্যমে, এটা তাদের জন্য একটা যন্ত্রণার ব্যাপার হয়ে গেছে। অন্য দলটি এই কথা বলে না, বলছে তোমরা যতদিন ইচ্ছা থাকো, শুধু আমাদের কথা শুনবা। আর আমি সুপ্রিম কোর্টের ব্যাপারে আপনাকে বলি, অ্যাটর্নি জেনারেল এবং ওই যে বিশ্ব কি যেটার মধ্যে অপরাধ দমন, আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল, এখানে যিনি অ্যাটর্নি জেনারেল হয়েছেন, উনি কিন্তু 5 তারিখে সরকার এসেছে, উনি কিন্তু 7 তারিখেই বা 8 তারিখে ঠিক হয়ে গেছে। জনাব আসাদ সাহেব, উনি যিনি অ্যাটর্নি জেনারেল, উনি যত না বিএনপি করে তার চেয়ে অনেক বেশি নিউট্রাল মানুষ, এবং উনি এমন ভাবে আসছেন, আইনমন্ত্রী যিনি, উনার খুব প্রিয় ছাত্র হইলেন আসাদ। আপনি আমার কথাটা খুব মানে জনাব আসিফ নজরুল সাহেব জানে যে অ্যাটর্নি জেনারেল এই মুহূর্তে বানাইতে হইলে সে ছাড়া আর কোনো পথ নাই। আওয়ামী লীগ যখন ভেঙে গেছে, অন্য যারা আছে এর মধ্যে আসাদ ওয়াজ দ্য বেস্ট চয়েস। এটা আইনমন্ত্রীকে আপনি জিজ্ঞাসা করবেন যদি কোনোদিন আপনিও করেন, হি ওয়াজ হিজ বেস্ট স্টুডেন্ট। আর ওই যে আন্তর্জাতিক অপরাধ দমনে ওই যে ভাগাভাগি যাকে নিচে জনাব তাজুল ইসলাম, ব্যক্তিগতভাবে সে ভালো মানুষ খারাপ মানুষ এই ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই। আমার প্রশ্ন হইল, উনি সার্বক্ষণিক ভাবে ওই যে হাসিনা যে ট্রাইব্যুনাল করছিলেন, যেখানে ফাঁসি দেওয়া হয়েছে যুদ্ধ অপরাধীদের, সেই বিচারটা সঠিক না বেঠিক হয়েছে আমি বলবো না, শুধু বলবো ওই বিচারে উনি ছিলেন, ডিফেন্সে ছিলেন, গোলাম আজমের পক্ষে, কামরুজ্জামানের পক্ষে, নিজামীর পক্ষে, মুজাহিদের পক্ষে উনি ছিলেন। কাজে এইখানে কিন্তু আমি বলবো মুক্ত চিন্তা বলেন নিউট্রালিটির ব্যত্যয় ঘটছে। উনি কিন্তু এগ্রিড পার্টি, এখন উনি হয়েছে প্রসিকিউটর, কাজে এখানে বিচারটা সঠিক হবে বলে আমি মনে করি না। বরং ওই প্রশ্নটা আপনারা তুলতে পারেন, উনি কিন্তু এবি পার্টির লোক, আর এবি পার্টি হলো জামাতের সেকেন্ড ফ্রন্ট। যদিও বলছে আমি এবি পার্টি থেকে পদত্যাগ করলাম, সেটা ভিন্ন জিনিস, কিন্তু উনি এবি পার্টির গঠনের প্রক্রিয়া উনি ছিলেন প্রধান ব্যক্তি, জনাব তাজুল ইসলাম। উনি এখন হইলো আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের প্রসিকিউটর, কাজে সেই বিচারটা সঠিক হবে বলে, নিউট্রাল হবে তার মন, এটা আমি বিশ্বাস করি না। আপনার কাছে আরেকজন সমন্বয়ক, তার একটা বক্তব্য সম্পর্কেও একটু জানতে চাই। তিনিও ফেসবুকে পোস্ট দিচ্ছেন, বিএনপির বিষয়ে উল্লেখ করে অনেকগুলো পোস্ট দিয়েছেন, মানে একাধিক পোস্ট দিয়েছেন। একটি অবশ্য নাম না উল্লেখ করি, মানে বিএনপির নাম না উল্লেখ করে তিনি লিখছেন, যারা আগে আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত, তারাই এখন আতাতের রাজনীতি করছে, ভারত নির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী পুনর্বাসন চাচ্ছে। দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় কার সাথে কে ব্যবসা করেছে, আর কার গ্রেফতারের পর কার জন্য কে তদবির করেছে, এই খবর আমাদের কাছে আছে। তাদের কাছে যে খবর আছে, এই বিষয়ে কি আপনারা চিন্তিত? এরা হলো বেয়াদব, যে এই কথাগুলো বলছে সে হলো বেয়াদব, ছোট মুখে বড় কথা, আসলে এটা সত্য নয়। আর এদেশে গণতন্ত্র চাইলেই, ভোট চাইলেই ভারতের দালাল। একটা কথা খুব সোজা, ভারতের দালাল, যে ভোট চায় তাড়াতাড়ি সে হইলো ভারতের দালাল, এবং এইটা শত মুখে বলা হয়। আমি আপনাকে বলি যে আপনি আমার সাথে ইন্টারভিউ করতেছেন, এইরকম ধরনের ফেসবুক ইন্টারভিউ, সমস্ত কিছু ইলেকট্রনিক্স মিডিয়া গুলা একটা দল এবং তাদের বর্তমানে এবং পূর্ববর্তী ক্যাডাররা দখল করে বসে আছে। কিভাবে বসে আছে আমি জানি না, কিন্তু বসে আছে। এইসব এই মোবাইল খুললে পরে এইসব কথা ছাড়া ওই যে ছেলেদের, এবং এই ছেলেদের কথা আমি কি বলবো, এরা প্রত্যেকে এদের জন্ম কারো 71 সনে হয় না, এরপর অনেক পরে হয়েছে। এরা লাভে লোভে
এই কথাগুলো বলে এবং এদের কথাগুলোর মধ্যে মারাত্মক ধরনের বেয়াদবি আছে, মারাত্মক ধরনের। আমি বললাম এইভাবে একটা জাতি চলতে পারে না। সব যারা ওই দলটা করছে বা ওই দলের সঙ্গে এক সময় যুক্ত ছিল, তারা যে কথাবার্তা বলে, আল্লাহ জানে এদেরকে এদের রাজনৈতিক দল কথা শেখায় না কেন, কথা বলা শেখায় নাই কেন, আদব শেখায় নাই কেন। ওরা তো নিজেদেরকে করে। আমি একটা দল বলছি যারা এই দেশে যারা ওই ক্যাডার ভিত্তিক রাজনীতি করে, আমি এখন নাম বলতে চাই না। আপনি যদি বুঝেন, যারা বুঝার তারা বুঝবে, যারা না বুঝার না বুঝলে আমার কোনো আপত্তি নাই। কিন্তু তাদের কথার মধ্যে বেয়াদবিটা চরম, চরম বেয়াদবি। এটা অকল্পনীয় বেয়াদবি হচ্ছে এই দেশে। যেভাবে ফজলুর রহমানের নামটা বাদ দেন, মির্জা ফখরুলের নামটা, যেভাবে জাতীয় নেতাদের নামটা, বিশ্ববিখ্যাত জাতীয় নেতাদের নামটা এইসব বেয়াদব ছেলে পেলেরা যেভাবে বলে, এটা অকল্পনীয়। আমরা এই দেশে কিন্তু এক বছরের বড় ভাই হলে তাকে ঈদের দিন সালাম করি। আমি কিন্তু উকালতি করি একদিনের যিনি সিনিয়র তাকে আমি স্যার ডাকি। সুপ্রিম কোর্টে আপনি একদিনের সিনিয়র তাকে স্যার ডাকতে হবে, এটাই কালচার আমাদের। কিন্তু এখানে চরম জাতীয় বেয়াদবি শুরু হচ্ছে। কিছু কইলে ভারতের দালাল, ফেসিবাদের দালাল। আরে আমি আপনাকে বলি, আমি চ্যালেঞ্জ করলাম, এমন কোন বাপের বেটা বাংলাদেশে আছে কিনা? ফজলুর রহমান এক বছর টোটাল 23-24 সন, 23 সনের 31 অক্টোবর থেকে 24 সনের আগস্ট সেপ্টেম্বর এখন পর্যন্ত যে কথা বলছে, এমন বাপের বেটা বাংলাদেশে কেউ আছে কিনা? আসুক ফজলুর রহমানের সামনে। আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে, গুলি খাওয়ার ঝুঁকি নিয়ে, আমার সন্তানকে এতিম করার ঝুঁকি নিয়ে, আমার স্ত্রীকে বিধবা করার ঝুঁকি নিয়ে আমি যে কথা বলছি, বাংলাদেশে কেউ বলছে কিনা? আমি চ্যালেঞ্জ করলাম।